জীবন নিয়ে খেলা কিংবা জীবন মরণের খেলা এই ধরনের শব্দ আমরা সাধারণত শুনেই থাকি। তবে সত্যি সত্যি যদি জীবন মরণ নির্ধারণ করা হতো একটি খেলার মাধ্যমে তাহলে কেমন হতো? প্রিয় ভিউয়ার্স, বলছিলাম 2021 সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের সব থেকে জনপ্রিয় মুভি স্কুইড গেমের সম্পর্কে। স্কুইড গেম মূলত 70-80 দশকের কোরিয়ান বাচ্চাদের একটি জনপ্রিয় গেম ছিল, যেটি আমাদের দেশের কাবাডি গেমের মতোই অনেকটা। তো প্রিয় ভিউয়ার্স, চলো ঘুরে আসি এই অসাধারণ মুভিটির গল্প থেকে। এপিসোড 1 এর শুরুতেই এই মুভির মূল ক্যারেক্টার সিয়ংকে দেখানো হয়। সিয়ং 10 বছর আগেই একটি কোম্পানি থেকে তার চাকরি হারিয়েছে, তবে এখন একটি জায়গায় ড্রাইভারের কাজ করে। এই কারণে তার অনেক মানুষের কাছেই দেনা রয়েছে, আর এজন্য তার স্ত্রীও 3 বছর আগেই তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করে নেয়। সিয়ং এর 10 বছরের একটি বাচ্চাও রয়েছে, যে তার মা এবং নতুন বাবার সাথে বসবাস করে। সিয়ং তার মেয়েকে মাঝে মধ্যে দেখতে যায়। সিয়ং এর মেয়ের আজকে জন্মদিন, তাই সিয়ং এর মা সিয়ং এর কাছে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, আজকে তুমি তোমার মেয়েকে একটি ভালো রেস্টুরেন্টে ডিনার করিয়ে নিয়ে আসো। তবে সিয়ং এই অল্প কিছু টাকাতে সে খুশি হতে পারে না, তাই সে তার মায়ের এটিএম কার্ড চুরি করে তাতে থাকা সকল টাকা বের করে নিয়ে যায়। তবে সিয়ং এর জুয়া খেলার নেশা অনেকটা বেশি। সে সব টাকা দিয়ে ঘোড়ার রেসে বাজি লাগায়। তবে এবার তার ভাগ্য সহায় থাকার কারণে সে সেখান থেকে প্রায় 3 লাখ টাকা জিতে যায়। ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে সিয়ং তখন মনের আনন্দে বাহিরে এসে দাঁড়ায়। হঠাৎ করে সিয়ং লক্ষ্য করে অনেকগুলো মানুষ তার দিকেই তেড়ে আসছিল। মূলত ওই লোকগুলোর কাছ থেকে সিয়ং অনেকগুলো টাকা ঋণ নিয়েছিল, যা সে এখনো পরিশোধ করতে পারেনি। সিয়ং তাদেরকে দেখে সেই স্থান থেকে পালানো শুরু করে। হঠাৎ করে সে একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে করে সেই ব্যক্তিগুলো তাকে খুব সহজেই ধরে ফেলে। সিয়ং তখন সেই লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, আজকে আমার কাছে অনেক টাকা রয়েছে এবং আজকে তোমাদের সকল দেনা পরিশোধ করে দিব। কথা বলে সিয়ং তখন তার পকেটে হাত দিয়ে টাকা বের করতে চায়। তবে সে ভীষণই অবাক হয়ে যায়, কেননা তার পকেটে একটি কানা কড়িও ছিল না। সে তখন অনুমান করে তার মানে একটু আগে যেই মেয়েটির সাথে ধাক্কা খেয়েছে সেই মেয়েটি তার পকেট কেটে সকল টাকা নিয়ে গিয়েছে। এটি দেখে সেই লোকগুলো সিয়ং এর কথা বিশ্বাস করে না এবং তারা সিয়ংকে নির্মমভাবে মারধর করে এবং সেই লোকগুলো তাকে একটি লাস্ট সুযোগ দেয় 1 মাসের ভিতরে তার সকল টাকা পরিশোধ করে দিতে বলে। আর একটি চুক্তিপত্রে সিয়ং এর সাইন নেয়, যেখানে লেখা ছিল সিয়ং যদি তাদের টাকা 1 মাসের ভিতরে পরিশোধ না করতে পারে তাহলে তারা সিয়ং এর অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তাদের সকল টাকা পরিশোধ করে নেবে। এরপরে সিয়ং তার মেয়ের জন্মদিন উপলক্ষে তাকে একটি ছোট্ট রেস্টুরেন্টে নিয়ে যায় ডিনার করানোর জন্য। তবে তার মেয়ে এতেই ভীষণ খুশি ছিল। ডিনার শেষে সিয়ং তখন তার মেয়েকে তার প্রাক্তন স্ত্রীর কাছে পৌঁছে দেয়। তবে সেখান থেকে ফিরে অল্প একটুর জন্য তার গন্তব্যে যাবার ট্রেনটি সিয়ং তখন মিস করে ফেলে। তাই সে স্টেশনে থাকা একটি টুলের উপরে বসে থাকে। কিছুক্ষণ পূর্বে সিয়ং এর কাছে একজন সেলসম্যান আসে বাচ্চাদের একটি সহজ গেমের অফার নিয়ে। সিয়ং এর কাছে টাকা নেই এই কথাটি লোকটিকে জানালে লোকটি তখন বলে, যদি সেই লোকটি জিতে যায় তাহলে সিয়ংকে সে প্রতিবার একটি করে থাপ্পড় দিবে, আর যদি সিয়ং জিতে যায় তাহলে সে 10,000 করে ইয়ন পাবে। সিয়ং এর যেহেতু টাকার অনেক প্রয়োজন ছিল তাই সে গেমটি খেলতে রাজি হয়ে যায়। গেমটি খেলতে খেলতে সে অনেকগুলো টাকাই জিতে নেয়। সিয়ং এর হাতে একটি কার্ড দিয়ে সেই লোকটি বলে, গেম খেলে যদি অনেক টাকা আর্ন করতে চাও তাহলে এই নাম্বারে ফোন করো। সিয়ং তখন ভীষণ খুশি হয়ে বাড়িতে ফিরে আসে এবং তার মায়ের হাতে কিছু টাকা তুলে দেয় সংসারে খরচ করার জন্য। তবে সিয়ং এর মা তাকে জানায় তাকে আরো অনেক টাকা উপার্জন করতে হবে, কেননা তার প্রাক্তন স্ত্রী তার বর্তমান হাজবেন্ডের সাথে আগামী বছরই আমেরিকায় চলে যাচ্ছে এবং সাথে করে তার মেয়েকেও নিয়ে যাবে। এতে করে তার মেয়েকে আর কখনোই সে দেখতে পাবে না। তবে সিয়ং যদি কোর্টে এটি প্রুফ করতে পারে যে সে আর্থিকভাবে তার মেয়ের সকল ভরণ পোষণের দায়িত্ব নিতে সক্ষম, তাহলে কোর্ট হয়তোবা তার মেয়েকে তার কাছে দিতে পারে। এই সকল কথাগুলো শুনে সিয়ং তখন অনেকটা হতাশ হয়ে পড়ে। হঠাৎ করে সিয়ং এর মনে পড়ে স্টেশনে থাকা সেই ব্যক্তির কথা, তাই সে এক বিন্দু সময় নষ্ট না করে সাথে সাথে সেই ব্যক্তির নাম্বারে ফোন দেয়। কিছুক্ষণ পূর্বে সিয়ং এর বাড়ির সামনে একটি বড় মাইক্রো গাড়ি আসে। সিয়ং সেই গাড়িটিতে ওঠার সাথে সাথে সিয়ংকে অজ্ঞান করে একটি সিক্রেট জায়গায় নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরে সিয়ং তখন দেখতে পায় তাকে একটি বিশাল হল রুমে রাখা হয়েছে, যেখানে সিয়ং এর সাথে আরো অনেক মানুষ রয়েছে এবং সিয়ংকেও সকলের মতো একই ধরনের জার্সি পরানো হয়েছে। মূলত এই গেমটিতে 456 জন মানুষ অংশগ্রহণ করেছিল। তাদের সকলকেই
এখানে অজ্ঞান করে নিয়ে আসা হয়েছে। তবে এই গেমটিতে পার্টিসিপেট করার সকল ব্যক্তি ধার দেনায় ডুবে থাকার কারণে এই গেমটিতে অংশগ্রহণ করেছে। যদিও তাদেরকে দিয়ে কি করানো হবে এই বিষয়ে এখনো অবধি কেউ তেমন কিছুই জানে না।